এবং কিন্তু এই প্রশ্নের মধ্যে থেকে যখন আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করেন তখন তার যে ব্যক্তিগত ইমেজ এবং বিশ্বজুড়ে তার যে গ্রহণযোগ্যতার জায়গা, তিনি যা যা কিছু বলেছেন তার মধ্যে অন্যতম ছিল যে যারা উপদেষ্টা আছেন তারা তাদের সম্পদের হিসাব দিবেন পুরো বছরে, এবং তারা দিবেনই, তিনি সেটাতে স্বচ্ছ থাকতে চান। 1 বছরের মধ্যে আমরা এটা পাই নাই, এখনো পর্যন্ত পাই নাই, যেহেতু জনগণ আগেও আসলে কখনো কারোর কাছ থেকে পায় নাই, এটা নিয়ে খুব বেশি তারা করছে না। যদিও প্রতিনিয়ত এই ধরনের দুর্নীতির খবর, উপদেষ্টারা নানা অনিয়মের সাথে জড়াচ্ছেন, নানা কিছুর মাধ্যমে টাকা উপার্জন করছেন, এই ধরনের নানা গল্প আছে বাজারে, গুজব আছে বাজারে। এই গুজব গল্পের মাঝখানে আমরা তাদের সম্পদের হিসাব এখনো পর্যন্ত পাইনি। যখন পাই নাই তখন আসলে গতকাল আমরা একটা দেখলাম যে এনসিপির যিনি নেত্রী আছেন সামান্থা, তিনি স্পষ্ট করে বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে তারা এটা আশা করেন নাই যে তিনি আসলে ক্ষমতায় আসার পরে তার কর মওকুফ করবেন। তারা আশা করেন নাই যে তিনি তার গ্রামীণ ব্যাংককে অন্য একটা উচ্চতায় নিয়ে যাবেন, 2029 সাল পর্যন্ত তিনি করের আওতায় রাখবেন, আওতায় রাখবেন। তারা এটা কখনো মনে করেন নাই। তার বিরুদ্ধে আসা মামলা তিনি তুলে নেবেন তাও মনে করেন নাই, কারণ এই সরকার গঠিত হয়েছিল এই দেশটাকে একটা জায়গায় নিয়ে যাওয়ার, কোনো ব্যক্তিগত জায়গার থেকে লাভবান হওয়ার জায়গা না। একজন এনসিপি নেত্রী বলেছেন, যাদেরকে বলা হয়ে থাকে যে সরকার ঘনিষ্ঠ এবং কিংস পার্টি। আপনার কি মনে হয় যে উপদেষ্টাদের বিরুদ্ধে এইসব অভিযোগের জায়গায় সূত্রটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকেই শুরু হয়েছে কিনা? আসলে না, সামান্থা যে অভিযোগগুলো করেছেন সেগুলো তো সত্য অভিযোগ, মানে তিনি যা যা বলেছেন। এরকম তো 6-7টা আইটেম আছে যেটা ইউনূস সাহেবের ব্যাপারে বলা হয় যে তিনি তার ওই যে 600 কত কোটি টাকার 35 কোটি বা সামথিং 600+ কোটি টাকার করটা উনি মওকুফ করে ফেললেন। তো এটার একটা পদ্ধতি আছে, তো পদ্ধতিতে আপনি যেতে পারেন। তখন আমি জিজ্ঞাসা করতে পারি যে এই পদ্ধতি তো শেখ হাসিনার জন্য ছিল এবং খালেদা জিয়ার জন্য একই পদ্ধতি থাকার কথা ছিল, কিন্তু তখন কিন্তু ওই গভর্নমেন্ট শেখ হাসিনার মামলাগুলো যেভাবে ডিসমিস করা হয়েছে সেভাবে কিন্তু খালেদা জিয়ার মামলাগুলো প্রত্যাহার হয়নি, বা মামলার রায়টা সেভাবে হয়নি, বা মামলাটা সেভাবে বিবেচনা করা হয়নি। তো এটা অতীতে এরকম হয়েছে। এখন ইউনূস সাহেবের কাছে আপনি যেটা, আমি তো অতীত বদলে দিতে চাই, নতুন বাংলাদেশ চাই, নতুন বন্দোবস্ত চাই, এটাই তো আমাদের একটা বড় আকাঙ্ক্ষা বা স্বপ্নের জায়গা। তো সেই জায়গায় তো ইউনূস সাহেব আগের সরকার, আগের ফ্যাসিবাদী সরকারগুলো বা কর্তৃত্ববাদী সরকারগুলো সবাইকে তো তারা তাই মনে করেন, কেন বিএনপি, আওয়ামী লীগ তারা ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি, সুতরাং তারা সবসময় খারাপ কাজ করছে, ভালো কাজ কিছু করে নাই। এটা এনসিপির একটা প্রধান বক্তব্য। কিন্তু এনসিপি যে সরকারটা করার ব্যাপারে যে উদ্যোগ নিয়েছে, এবং যে সরকারের ইউনূস সাহেব তো বলেছেন তারা তো নিয়োগকর্তা, তো তারা নিয়োগকর্তা হলে তারা যে, আমি যেমন আমাকে সরকারি কর্মচারী হিসেবে আমি মনে করি আমি একজন চাকর বাকর। কারণ চাকর এই জন্য বলি যে আমি তো জনগণের চাকর হওয়ার কথা, জনগণের ট্যাক্সের পয়সায় আমার বেতন ভাতা হয় এবং আমার সব কিছু চলে, আমার যে কোনো সরকারি কর্মচারী। এবং এটা কিন্তু চৌকিদার থেকে রাষ্ট্রপতি পর্যন্ত তাদেরকে এরকম ভাবতে হবে, এই ভাবনাটা আমাদের মধ্যে নাই। তো সুতরাং ইউনূস সাহেবও কিন্তু ওই অর্থের জনগণের চাকর। উনি যেটা বলছেন ওনার চাকরিদাতা হচ্ছে ছাত্ররা, সেটা আর একটা জিনিস, বাট ফাইনালি উনি কিন্তু জনগণের চাকর, বা জনগণের সেবা করার জন্যই উনাকে এই পজিশনে বসানো হয়েছে। তো সামান্থা যেটা বললেন এটা অনেকেই আলোচনা করেছে, বাট সামান্থা আলোচনা করার জন্য এটা একটু বেশি আমরা ভাইরাল হয়ে যাচ্ছি, তাই না? কারণ এই আলোচনাগুলো কিন্তু আপনার অনুষ্ঠানে, অন্যান্য অনুষ্ঠানে আমি আজিজ সাহেবকে দেখেছি বা অনেককে দেখেছি, তারা কিন্তু এই পয়েন্টগুলো তুলেছেন যে ইউনূস সাহেব এই 1 বছরের মধ্যে কতগুলো সুবিধা নিয়েছেন। আপনি যেমন করে বললেন কর্মকুব, গ্রামীণ ব্যাংকের কর 29 সাল পর্যন্ত দিতে হবে না, 0 কর। আবার ওদিকে কি এনবিআর একটা দিয়েছে, যারা 0 কর সাবমিট করবে তাদের নাকি 5 বছর পর্যন্ত জেল হতে পারে। তো এগুলোর মধ্যে চ্যালেঞ্জ আছে। তারপরে ধরা গেল যে উনি যে গ্রামীণ ব্যাংকের উপরে সরকারের যে ছিল সেই 25% থেকে উনি 10% নিয়ে আসছেন। মানে এগুলো হচ্ছে কি, এগুলো আমরা বলি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এবং এটা নিয়ে অনেক আলোচনা হয়। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে যে আপনি যখন কোনো দায়িত্বে থাকেন, সেই দায়িত্বে থাকা অবস্থায় আপনার অধিক্ষেত্রে আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যেটা আপনাকে লাভবান করে। সো ইউনূস সাহেব যেহেতু প্রধান উপদেষ্টা, তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না, প্রসেসে নর্মালি যা হয় হবে, এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন না যাতে তিনি লাভবান হন। তো ওইটা গেল একটা। তারপরে আপনার নার্সিং ইনস্টিটিউট, জাপানে নার্স পাঠানো হবে, মানে প্রত্যেকটা কানেক্টেড। তারপরে মালয়েশিয়া উনি গেলেন, তার আগে উনি একটা ম্যান পাওয়ারও করলেন। আবার একটা বিশ্ববিদ্যালয়, এটা বোধহয় পুরানা ছিল, আগে পাননি, আচ্ছা ঠিক আছে বিশ্ববিদ্যালয় করলেন। তো নানান ক্ষেত্রে উনার যে লিস্ট, এই লিস্টটা বড় হতে যাচ্ছে। তো এখন এই লিস্টটা বড় হয়ে যাওয়ার কারণে মানুষ তো জিজ্ঞাসা করবে যে 1 বছরে আমরা শহীদদের তালিকাটা শেষ করতে পারলাম না, 836 জন পর্যন্ত আমরা গিয়েছি। আমরা যেখানে বলি যে আমাদের 1,500
মানুষ শহীদ হয়েছে, আমরা তো 1,500 পর্যন্ত বুঝতে পারি না। আবার জাতিসংঘ বলেছে 1400-র মতো লোক নিহত হয়েছেন যারা 15ই আগস্ট পর্যন্ত। তাহলে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট 10 দিনের একটা গ্যাপ আছে। তো সুতরাং আপনি এই তালিকা তো কমপ্লিট করবেন, 1 বছর আপনি এটা করতে পারেননি। আপনি আহতদের যে চিকিৎসা, সুচিকিৎসা এবং তাদেরকে পুনর্বাসন করা, এই বিষয়টা আমরা এখনও পুরোপুরি কমপ্লিট করতে পারিনি। কিন্তু তার তুলনায় ইউনূস সাহেবের যা যা সুবিধা, যেটা অভিযোগ ওরা করছে, সেই সুবিধাগুলো বেশি হয়ে যাচ্ছে কিনা এটা একটা আলোচনার বিষয়। বাট আমার কাছে মনে হয় কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এটা ইউনূস সাহেবকে বুঝতে হবে, এবং এইভাবে করলে হবে কি যে জনগণ প্রশ্ন করবে, কারণ জনগণ তো রাষ্ট্রের মালিক, আমরা জনগণকে তো আর ওইভাবে ফেলে দিতে পারবো না। জনগণ যে রাষ্ট্রের মালিক এটা ভালো ইলেকশন হলে বোঝা যায়, আর অভ্যুত্থান হলে বোঝা যায়। তো এখন আমরা কিসের জন্য অপেক্ষা করবো? আইদার আপনি নির্বাচনের মধ্য দিয়ে এটা প্রমাণ হবে, অথবা আরেকটা অভ্যুত্থানের মধ্য দিয়ে এটা প্রমাণ হবে যে জনগণ এই রাষ্ট্রের মালিক। নিশ্চয়ই সেটার জন্য অবশ্যই আমরা অপেক্ষা করছি, কিন্তু তা আমরা আমাদের আরেকজন অতিথির জন্য একই সাথে অপেক্ষা করছি। যাওয়ার আগে আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাই। আপনি নিজে সচিব ছিলেন দীর্ঘদিন, খুবই নামকরা সচিব। সচিব হিসেবে নাম করা কিনা জানি না, আমাকে বলবেন যে আমি একজন গণকর্মচারী ছিলাম। নিশ্চয়ই উপদেষ্টাদের দুর্নীতির খবর একজন সচিবের জানার পুরোপুরি মানে সম্ভব কিনা, বিশেষ করে 8জন সচিবের দুর্নীতির খবর। প্রশ্নটা আপনার কাছে আমি রেখে যাই। 8জন উপদেষ্টার দুর্নীতির খবর, যেহেতু সচিব একজন বলেছেন। আমি বিরতির পর আমার আরেক অতিথিকে নিয়ে ফিরতে চাই, তিনি যদি যানজট শেষ করে আসতে পারেন, এবং অনেক প্রশ্ন আছে, আপনারা সাথে থাকবেন।